সকালে ঘুমিয়ে আছে মেঘ। এমন সময় সে ঘুমের মধ্যে দেখতে পেল যে তাকে কেউ লিপকিস করতেছে। এটা দেখে মেঘও তাকে জড়িয়ে ধরে লিপকিস করতেছে আর বলতেছে, আজকে পাইছি তোমাকে। আজকে তো তোমাকে ছাড়তেছি না জান। উম্মুয়া, উম্মুয়া, উম্মুয়া। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর কে যেন মেঘের উপর পানি ঢেলে দিল। মেঘ ধরপড়িয়ে উঠে পড়ল বিছানা থেকে। আশেপাশে তাকিয়ে দেখে তার ছোট বোন দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে লাগলো, কিরে, তুই আমার গায়ে পানি ঢেলে দিলি কেন? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এমনিতেই শীত পড়েছে, আবার তুই আমার উপর ঠান্ডা পানি ঢেলে দিয়েছিস, তাই না? ঢালবো না তো কি করব? বিছানার দিকে একবার তাকিয়ে দেখো তো, তুমি কি অবস্থা করেছো বিছানাটার। হ্যাঁ, প্রতিদিন একটা একটা করে বালিশ ছেড়ো, আর আম্মু আমাকে দিয়ে পরিষ্কার করায়। সরি রে, আসলে আজকে সেই সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। জানিস, মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর, ঠোঁট দুইটা গোলাপি গোলাপি। উফ, কি জোস লাগছিল জানিস। শরীরের কথা তো বাদ দিলাম, শরীরটা মনে হয় তুলো দিয়ে তৈরি করেছে আল্লাহ। এই শীতে যদি একটা বউ পাইতাম রে বইন, তাহলে তোকে অনেকগুলো চকলেট দিতাম। কথাটা শেষ হতে না হতেই সুফিয়া বেগম বিছানার ঝাড়ু নিয়ে এসে দিল দুইটা বাড়ি মেঘের পিঠে। মেঘ ব্যথায় কোকিয়ে উঠে বলতে লাগলো, আহ আম্মু, আমাকে মারলে কেন? আমি বুঝি ব্যথা পাই না? তরে মারবো না তো আর কারে মারবো? প্রত্যেক দিন তুই একটা না একটা জিনিস নষ্ট করিস। তোকে তো কোনো কিছুই কিনে দিব না এবার। ভেবেছিলাম বিয়ে দিয়ে দিব, কিন্তু তা আর দিব না। আম্মু, বিয়ে দিলে তোমার ছেলের কপালে বউ থাকবে কিনা সন্দেহ আছে। কারণ তোমার ছেলের স্বপ্নের মধ্যে যেই সব করেছে, যদি বউ পায় তাহলে তো গলার টিপে মেরে ফেলবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে যা বলতাছি। আর মেঘলা নিচে, তোর বান্ধবী এসে বসে আছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি স্কুল যা, আমি ঘর গোছাচ্ছি। ঠিক আছে আম্মু, যাচ্ছি। মেঘ ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো খাবার টেবিলে। মেঘ খেয়াল করে নাই যে মেঘলার বান্ধবী সোফায় বসে বসে টিভি দেখতেছে। মেঘ খাওয়া দাওয়া করে তার বাইক নিয়ে সোজা চলে গেল কলেজ মাঠে। এইদিকে মেঘলাও রেডি হয়ে খাওয়া দাওয়া করে তার বান্ধবীকে নিয়ে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর মেঘলার বান্ধবী বলতে লাগলো, আচ্ছা মেঘলা, ওইটা কি তোর ভাই ছিল নাকি? আর বলিস না, প্রতিদিন একটা না একটা কিছু করবেই। আজকে কোলবালিশ ছিঁড়ে ফেলেছে। সে নাকি তার স্বপ্নে দেখেছে যে তাকে কোনো এক সুন্দরী মেয়ে এসে লিপকিস করছে। বাহ বাহ, সুন্দর স্বপ্ন তো দেখে তোর ভাই। তাকে বিয়ে করিয়ে দে। আর এক্ষুনি তো বিয়ে করিয়ে দেওয়ার সময়। আশেপাশের লোকেরা দেখিস না শীতের সময় বেশি বিয়ে করে। তাকে যদি বিয়ে দেই তাহলে মনে হয় না তার বউ এক সপ্তাহ আমাদের বাড়িতে থাকবে। আমাকে যে অত্যাচার করে, আবার তো সেটা তার বউ চুমু দিতে দিতে তাকে মেরেই ফেলবে। যাক, ভালোই হলো। আজকে মুডটা খারাপ ছিল, তোর কথা শুনে মুডটা একদম ঠিক হয়ে গেল। মেঘলা আর আফরিন চলে গেল ক্লাসে। এইদিকে মেঘ তার বন্ধুদের কাছে এসে ব্যাগটা ছুঁড়ে মারলো প্রান্তর বুকে আর বলতে লাগলো, জীবনটা মনে হয় স্বপ্ন দেখে দেখেই পার করে দিতে হবে। বিয়ের বয়স তো হয়েছে, আমার আম্মু আব্বু বিয়ে দেয় না কেন আমাকে বলতো? তোকে আবার বিয়ে দিবে তোর আম্মু আব্বু? তুই প্রতিদিন যা শোনাস আমাদের, আমার মতো মনে হয় না তুই এক সপ্তাহ ঘরে বউ রাখতে পারবি। তোর এই অত্যাচারে তোর বউ এমনিতেই পালিয়ে যাবে। আরে ইমতিয়াজ, শোন আমার কথা। বল। আগে দেখ না মেঘ কি স্বপ্ন দেখেছে, এরপর না হয় তাকে সুন্দরী মেয়ের ঠিকানা দিব। ঠিক বলেছিস ইমতিয়াজ। মেক শুরু কর তোর প্রতিদিন রুটিন। তাহলে শোন কি দেখেছি আজকে। আজকে সেই সুন্দর একটা স্বপ্ন দেখেছি। জানিস, মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর, ঠোঁট দুইটা গোলাপি গোলাপি। উফ, কি জোস লাগছিল জানিস। কোমরটা কি বলবো, নায়িকা অপসরীর মতো সুন্দর কোমর। আর কি কি দেখেছিস বল বল। ডাব দেখিস নাই? দোষ শালা, এত দিকে খেয়াল ছিল নাকি আমার? আমি তো শুধু মেয়েটার ঠোঁটে কিস করছিলাম। যেই তার জামাটা খুলতে যাবে অমনি শেষ। বাকিটা আমি বলে দেই।
তোর বোন মেঘলা এক বালতি পানি তোর উপরে ঢেলে দিয়েছে, তাই না? একদম ঠিক বলেছিস, কিন্তু আমার বোন যে আমার উপর পানি ঢাললো, এটা তুই জানলি কি করে? স্বাভাবিক বিষয়। তুই যদি নিজেই খাওয়ার সময় আমাদের ফোন দিয়ে এটা বলদিস, তাহলে কি আমরা জানবো না? আমি ফোন দিয়েছিলাম নাকি তোদের? হুম, দিয়েছিলি। এখন তবে একটা সুন্দরী মেয়ের ঠিকানা দেই। আজকেই এই কলেজে ভর্তি হয়েছে। তুই যাকে নিয়ে প্রতিদিন সুন্দর স্বপ্ন দেখিস, এটাই হয়তো সেই মেয়ে। তাহলে দেরি করতেছিস, করেন এখনই দে, আমি তাড়াতাড়ি গিয়ে প্রপোজ করে আসি, পরে না হয় চুমু দিব লাইনে আসলে। ওই যে একটা মেয়ে দেখতেছিস না, একা দাঁড়িয়ে আছে বোরকা পরে, ওইটাই তো সুন্দরী পরী। তাড়াতাড়ি যা গিয়ে প্রপোজ করে দে, তা না হলে কিন্তু পরে দেখিস পাখি উড়াল দিবে। এখনই যাইতেছি, তোরা ভিডিও করে রাখ। ইমতিয়াজ তার ব্যাগ থেকে একটা ফুল বের করে দিল মেঘকে। এইদিকে মেঘ ফুলটা হাতে নিয়ে স্টাইল করে হাঁটতে হাঁটতে চলে গেল ওই মেয়েটার কাছে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাই মেঘ হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে লাগলো। আমি জানি না তুমি কোন রাজ্যের রাজকুমারী, আমি জানি না তোমার পরিচয়। আমি তোমাকে প্রতিদিন স্বপ্নে দেখি, তোমার ঠোঁটে কিস করি। তুমি কি হবে আমার রাজ্যের রাজকুমারী? তুমি কি হবে আমার মনের রাজকন্যা? আমি তোমাকে সুখে রাখবো। আই লাভ ইউ। এটা বলে মেঘ চোখ খুলতেই দেখতে পেল একটা মহিলা বোরখা পরে দাঁড়িয়ে আছে এই জায়গায়। মহিলাটা মেঘের হাত থেকে ফুলটা নিয়ে বলতে লাগলো, আমি হব তোমার রাজ্যের রাজকুমারী। তুমি আমাকে ছেড়ে যেও না প্রিয়। আমি যে তোমার অপেক্ষা ছিলাম এতদিন। আই লাভ ইউ টু বেবি। মেঘ এটা দেখে তো দিল দৌড়। এক দৌড়ে চলে আসলো তার বন্ধুদের কাছে। মেঘ আসতেই সবাই হাসাহাসি করতে লাগলো। ইমন, তোর প্ল্যানটা তো সেই ছিল রে। মেঘের অবস্থা দেখার মতো হয়েছে। শালারা, তোদের তো আজকে আমি মেরেই ফেলবো। তোরা সব জেনে বুঝে আমার সাথে এমন করেছিস, তাই না রে? আরে শালা, ওইটা তো আমাদের ক্লাসের রিধির মা। আমি কি জানতাম ওইটা রিধির মা হবে? আমি তো দেখেছি রিধি দাঁড়িয়ে ছিল। সবাই কথা বলতেছে, এমন সময় মহিলাটা এসে পিছন থেকে মেঘকে জড়িয়ে ধরে বলল, আমাকে রেখে কোথায় যাচ্ছ আমার আশিক? প্লিজ প্লিজ এখানে দাঁড়াও আশিক। আমি যে তোমাকে খুব ভালোবাসি আশিক। আম্মু গো, আমি আর বিয়ের কথা বলবো না গো, আমাকে বাঁচাও তোমরা কেউ এসে। শালা, তুই এবার তোর রাজকুমারীকে নিয়ে বাসর কর গিয়ে। আন্টি, আপনি ওর সাথে যান, আপনাকে মানাইছে আমার বন্ধুর সাথে। আপনি যে এই বয়সে এত স্মার্ট ছেলের প্রপোজ পাবেন ভাবতেই পারি নাই। যা দুষ্টু ছেলে, আমাকে আন্টি ডাকছো কেন? আমাকে ভাবি ডাকবে ভাবি। চলো আমরা আসি, তোমাকে নিয়ে ঘুরে আসি 7 সমুদ্র তীর নদী। মহিলার কথা শুনে মেঘ তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। কোনো রকম তার বাইকটা স্টাডি দিয়ে ওইখান থেকে কেটে পড়লো। মেঘ আর এইদিকে হাসাহাসি করতেছে সবাই। যাক, আজকে একটু বেশি মজা পেলাম। চাচি, এই ছেলেটা একটু বউ পাগল তো, তাই আর কি আপনার সাথে এমন করেছে। কিছু মনে করবেন না, আপনাকে তার মা ভেবে এটা বলেছে। ও আচ্ছা, আমি যে ভাবছিলাম আমাকে তোমার গার্লফ্রেন্ড ভেবেছে। কালকে আমার আশিক এর জন্য আবার আসবো। এই কলেজে তোমরা কেউ কিছু বলবে না, বলে দিলাম। ঠিক আছে, কেউ কিছু বলল না, আপনি এখন যান। মহিলাটা চলে যেতেই সবাই চলে আসলো। ক্লাসে 2টো ক্লাস করে সবাই বেরিয়ে চলে আসলো মাঠে। চলুন এখন পরিচয় পর্বটা দিয়ে দেওয়া যাক। মেঘ হচ্ছে এই কলেজের টপার। সে একবার মুখে যাই বলে তাই করে দেখায়। এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র সে। তার বন্ধুরাও সেম ক্লাসে পড়ে। এখন আপাতত এইটুকু থাক, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। ধন্যবাদ। চলেন দেখি।
মেঘ এখন কোথায় আছে? বাইকটা নিয়ে সোজা চলে গেল কলেজের পিছনে। 2 ঘন্টা কাটতেই আবারও চলে আসলো কলেজের ভেতরে। এসে দেখে তার বন্ধুরা গাছ তলায় বসে আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, মহিলাটা চলে গেছে নাকি? যাই নাই তো, তোর জন্য অপেক্ষা করতেছে, হয়তো লেকের পারে। তুই গিয়ে দেখা করে আয়। শালারা, তোরা সব জেনে বুঝে এই কাজ করেছিস, তাই না রে? তোর শালা, আমরা কি জানতাম ওইটা রিধির আম্মু হবে? আমরা জানলে তো তোকে কখনোই পাঠাইতাম না। এখন এক কাজ কর, ক্লাস তো করবি না, চল কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে যাই। সবাই সবার বাইক নিয়ে চলে গেল নদীর পাড়ে। দুপুর 1টা বাজতেছে, সূর্যটাও উঠেছে। এখন সবাই নদীর পাড়ে বসে আড্ডা দিতেছে। এমন সময় ইমন বলতে লাগলো, মেঘ, সবাই কিছু কিছু করে টাকা দে, একটা বাংলা মদ নিয়ে আসি। আমি এসবে নাই। আমার আব্বু একবার জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। বাংলা মদ না এনে তাড়াতাড়ি আমার মনের মতো একটা মেয়ে বের কর, তাহলে এই শীতে আমার বিয়েটাও খেতে পারবি। তা তো পারবো, কিন্তু তোর মনের মতো মেয়ে খুঁজে পাবো কি করে? আমাদের একবার বল তো, তোর মনের মতো মেয়ে কিরকম হবে? আমার মনের মতো মেয়ে হবে চিকন, ঠোঁট দুটো গোলাপি গোলাপি, যাতে দেখলেই কামড় দিয়ে নিয়ে আসতে মন চায়। আর আমার থেকে একটু খাটো হলেই চলবে, দেখতে কিন্তু সুন্দরী হতে হবে। শালারা দেখতে তো সুন্দরী হবে, তুই যা যা বলেছিস তাদের মধ্যে ছাড়া এইসব অন্য কারো মধ্যে থাকবে না, তাই না? চল, খুব ক্ষুধা লাগছে, একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। চল আজকে মতিন মামার কালাভুনা দিয়ে খেয়ে আসি, শুনেছি কালাভুনাটা সেইভাবে রান্না হয়। চল। সবাই চলে গেল মতিন রহমানের দোকানে। গরুর মাংসের কালো ভুনা দিয়ে সবাই খাবার খেয়ে চলে আসলো বাড়িতে। সন্ধ্যা 7টা, সবাই বসে আছে চায়ের দোকানে। চা খাওয়া শেষ। মেঘ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাড়িতে। রাত 9টায় খাবার টেবিলে বসে আছে মেঘ। এমন সময় তার আব্বু এসে টেবিলে বসতে বসতে বলতে লাগলো, কিরে মেঘ, এইসব কি শুনতেছি? তুই নাকি প্রতিদিন একটা করে বালিশ ছিঁড়ে ফেলে দিস, এটা কি সত্যি কথা নাকি? আরে না আব্বু, আমি তোমার ছেলে, আমি কি এইসব করতে পারি বলো? সব মিথ্যা কথা বলতেছে আম্মু আর আপু। হয়েছে, আর কিছু বলতে হবে না। তোর স্বভাব চরিত্র আমার ভালো করেই জানা আছে। এখন যা বলি শোন, কালকে আমার অফিসে যাবি। আমি নতুন প্রজেক্টের কাজ ধরেছি, ওইটাতে আমাকে হেল্প করবি। যদি ঠিক মতো করতে পারিস তাহলে তোর বিয়ে নিয়ে চিন্তা করবো আমি। ঠিক আছে আব্বু, আমি রাজি আছি। তোমার আগেই আমি অফিসে পৌঁছে যাব। মেঘ খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। এইদিকে সাইফুল চৌধুরী মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা আফরিন তো তোর বান্ধবী, তাই না? তাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি তার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। আব্বু, আমরা তো মাত্র 10-এ পড়ি। এখনই যদি ভাইয়ার সাথে আফরিনের বিয়ে দিয়ে দাও, তাহলে আফরিনের স্বপ্নটা পূর্ণই হবে না। সে চায় একজন বিজনেস ওমেন হতে। তা হতে পারবে, সমস্যা নেই। মেঘের সাথে থেকে সব কিছু শিখে যাবে, পরে না হয় আমার কাছে থেকে টাকা নিয়ে নিজে একটা অফিস তৈরি করবে। সকালে আফরিন আসবে, তুমি কথা বলে নিও। আর ভাইয়া যা করে, আফরিন থাকবে নাকি থাকবে না তার শিওর নেই। বিয়ে দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যাবে। এখন তুই গিয়ে ঘুমা, আর আফরিনকে মেসেজ দিয়ে বলে দে যে সকাল 6টার দিকে আসার জন্য। বাকিটা তুই তো বুঝেই গেছিস কি করতে হবে। আব্বু, বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। এখন তাহলে যাই আমি। মেঘলা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে তার বান্ধবীকে মেসেজ করতে লাগলো, বান্ধবী, তোর স্বপ্নটা হয়তো পূর্ণ হতে যাচ্ছে। তুই না আমার ভাইকে পছন্দ করিস। আব্বু বলেছে সকাল 6টায় এসে যা করার করতে, আর ভাইয়া যাতে না বুঝতে পারে এটা তুই করেছিস। একদম চিন্তা করিস না, তোর ভাইকে এমন টাইট দিব বাপের জন্মেও আর এমন করবে না। এখন ঘুমাই রে, সকালে উঠতে হবে। ফজরের সময় আমাকে ফোন দিস, উঠে নামাজ পড়বো। ঠিক আছে, এখন ঘুমা তাহলে তুই। আফরিন ঘুমিয়ে গেল। ভোর 5টায় আফরিনের ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল তার। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে চলে গেল মেঘলাদের বাড়িতে। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। কি রে, তাড়াতাড়ি চলে আসলি নাকি?
ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 6:15 বাজে। আমাকে আসতে বলেছিল 6টায়। চল এখন তোর ভাইয়ের কাছে, দেখি আজকে কি স্বপ্ন দেখতেছে। চল, তাড়াতাড়ি বালিশ ছিঁড়ে ফেলার আগেই কিছু একটা করতে হবে। চল। দুইজন চলে গেল মেঘের রুমে। গিয়ে দেখে মেঘ বিড়বিড় করে কি যেন বলতেছে। চলুন শুনে আসি কি বলতেছে মেঘ। জান, এমন করো কেন? একটা লিপ কিস করো না। তোমার ওই গোলাপি ঠোঁটের একবার লিপ কিস করতে পারলেই হবে। মেঘলা, তুই তোর রুমে যা, আমি তোর ভাইকে দেখতেছি। আমি দেখতে চাই তুই কি করিস আমার ভাইয়ার সাথে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো এইখানে, কোনো কথা বলবো না। ঠিক আছে, চুপচাপ দাঁড়িয়ে থাক। আফরিন তার ঠোঁট জোড়া মেঘের ঠোঁটের সাথে চেপে ধরতেই মেঘ আফরিনের ঠোঁটে কামড় দিয়ে ধরল। এইদিকে মেঘ আফরিনকে জড়িয়ে ধরে তার বুকের সাথে চেপে ধরে লিপ কিস করতেছে। এটা দেখে মেঘলার চোখ দুইটা রসগোল্লার মতো বড় হয়ে গেল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর আফরিন মেঘের বুকের উপর থেকে উঠে আস্তে আস্তে নেমে আসলো এই দিকে। মেঘ খুশি হয়ে বলতে লাগলো, ইস, এই রকম যদি প্রতিদিন লিপ কিস করিস তাহলে তো জান আমার আর বালিশ ছিঁড়তে হতো না। এখনই চলে যাবে কিনা জান? কি হলো, কথা বলতেছো না কেন? মেঘ ঘুমের মধ্যেই এসব বলতেছে। এইদিকে আফরিন আর মেঘলা তো হাসতে হাসতে শেষ। মেঘলা, আমি এখন বাসায় যাই রে। তোর ভাইকে উঠিয়ে কাজে পাঠা। আর যা যা বলবে আমাকে সব বলবি কিন্তু। ঠিক আছে, সব বলবো। এখন চল, তোকে দিয়ে আসি বাহিরে। চল। মেঘলা আর আফরিন চলে গেল নিচে। এইদিকে মেঘ ঘুম থেকে উঠে দেখে আজকে সে একটা বালিশও ছিঁড়ে নাই। তাই খুশি মনে চলে গেল ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল যে তার ঠোঁটে লিপস্টিক লাগানো। শুধু ঠোঁটের না, গালে কপালে সব জায়গায় লিপকিসের দাগ। এটা দেখে মেঘ বলতে লাগলো, তাহলে কি আমার সেই অপসরই সত্যি এসেছিল আমার রুমে? ইয়াহু, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে সবাইকে ট্রিট দিতে হবে। এটা ভেবে মেঘ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার বাবা মা এবং বোন খাবার টেবিলে বসে আছে। মেঘকে দেখে মেঘলা বলতে লাগলো, কি ভাইয়া, আজকে তো দেখি তুমি অনেক খুশি। রাতে কি অপসরি এসেছিল নাকি? রে, আজকে সত্যি অপসরি এসেছিল। আমাকে লিপ কিস করেছে, ঠোঁটে মুখে গালে সব জায়গায় কিস করেছে। আমি আজকে অনেক খুশি। মেঘলা তার ভাইয়ের হাতে চিমটি কেটে বলতে লাগলো, ভাইয়া, আম্মু আব্বু আছে কিন্তু এখানে। আরে আমার রুমে আম্মু আব্বু আসবে কোথায় থেকে? মজা করতেছিস তাই না রে? মেঘ একবার চারিপাশ ঘুরে দেখে যে সে ড্রয়িং রুমে খাবার টেবিলে বসে আছে। এটা দেখে সে তার মাথায় গাঁটটা মেরে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি অফিসে গেলাম, আস্তে আস্তে রাত হবে। আরে মেঘ, খাবার খেয়ে যা না। না আম্মু, এখন খাবো না, আমার পেট ভরা আছে। এই বলে মেঘ চলে গেল অফিসে। এইদিকে মেঘলা সবার সাথে খাওয়া দাওয়া করে স্কুলের জন্যে রেডি হয়ে চলে গেল 3 রাস্তার মোড়ে। গিয়ে দেখে আফরিন দাঁড়িয়ে আছে। ভালোই হলো, আমি ভাবছিলাম তোদের বাসায় যাব তোকে নিয়ে, এখন দেখি তুই এসে গেছিস। চল, এখন দেরি হয়ে গেছে এমনিতেই। দুইজন চলে গেল কলেজে। গিয়ে দেখে স্যার ক্লাসে ঢুকে পড়েছে। দুইজন স্যারের কাছে অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলো। এইদিকে মেঘ অফিসে প্রবেশ করে দেখতে পেল সবাই সবার মতো কাজ করতেছে। তাই মেঘ সোজা চলে গেল তার বাবার কেবিনে। বসে বসে কিছু ফাইল দেখতেছিল। এমন সময় অফিসের ম্যানেজার আসলো আর বলতে লাগলো, স্যার, আমাদের অফিসে আজকে নতুন একটা প্রজেক্ট ডিল হবে প্রায় 200 কোটি টাকার উপরে। যদি এই ডিলটা ফাইনাল হয়ে তাহলে আমাদের অফিস আরও বড় হবে এবং দেশের বাইরেও এই অফিসটা নিয়ে আলোচনা করা হবে। তাই ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে। এই নিন ফাইলটা, আপনি একবার দেখে নিন। ঠিক আছে, আপনি যান, আমি ফাইলটা দেখে নিতেছি। ম্যানেজার চলে গেল। এইদিকে মেঘ ফাইলটা বের করে প্রজেক্টটা দেখতে লাগলো সবকিছু ঠিকঠাক আছে নাকি। সবকিছু ঠিকঠাক থাকলে ফাইলটা টেবিলে রেখে অফিসারটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবারও চলে আসলো তার বাবার কেবিনে। এসে দেখে তার বাবা চলে এসেছে।
মেঘ, সব কিছু দেখে নিয়েছিস তো? ভালো করে প্রেজেন্টেশন করিস যাতে প্রজেক্টটা আমাদের হাতেই থাকে, অন্য কারো হাতে না যায়। ইনশাল্লাহ আব্বু, তুমি কোনো চিন্তা করো না, এই প্রজেক্টটা আমরাই পাবো। তা ওরা কখন আসবে? এই তো আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। চল আমরা মিটিং রুমে গিয়ে বসে পড়ি। চলো আব্বু, যাই তাহলে। সাইফুল এবং মেঘ চলে আসলো মিটিং রুমে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন বিদেশি ক্লায়েন্ট আসলো। তাদের সাথে মিটিং করতেছে মেঘ। এইদিকে সাইফুল চৌধুরী বসে বসে দেখতে লাগলো মেঘ কি করতেছে। 1 ঘন্টা যেতেই মিটিংটা শেষ হয়ে গেল। বিদেশি ক্লায়েন্টরা মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, Mr. Meg Choudhury, we really like your project. We want to give you this project. Take this. There is a 100 crores taka here. We will give the remaining 100 crores taka after the work is completed. The deal is final. ডিল ইজ ফাইনাল। ওরা চলে গেল। এইদিকে পুরো অফিসে মিষ্টিমুখ করাতে লাগলো সাইফুল চৌধুরী, কারণ আজকে এই কর্মচারীদের কারণেই সে 200 কোটি টাকার প্রজেক্টটা পেয়েছে। আব্বু, এখন তার কাজ নেই, আমি না হয় বাড়িতে চলে যাই। বাড়িতে যাইতে হবে না, প্রজেক্টের কাজটা কিভাবে করবে তুই একটু বুঝিয়ে দিয়ে যা সবাইকে, তাহলে ওরা কাজ শুরু করে দেবে। আব্বু, আজকে কাজ করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে ছুটি দিয়ে দাও, কালকে থেকে কাজ না হয় শুরু হবে। ঠিক আছে, তাহলে তুই যা, আমিও তাদের সাথে একটু আলোচনা করে ছুটি দিতেছি। আর এইখানে 1 লক্ষ টাকা আছে, তোর যা ইচ্ছা কর, কিছুই বলবো না। ধন্যবাদ আব্বু তোমাকে। মেঘ তার বাইক নিয়ে চলে আসলো কলেজে। এখনো কলেজ ছুটি দেয় নাই, তাই কদম গাছের নিচে বসে আছে মেঘ। এমন সময় কালকের মহিলাটা আবার আসলো মেঘের কাছে। মেঘের কাঁধে মাথাটা রেখে বলতে লাগলো, আমার সোনা, আমার ময়না পাখি, কালকে আমাকে রেখে তুমি কোথায় পালিয়ে গিয়েছিলে? চলো না, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাই। আরে বইন, তুই আমার পিছু করা ছেড়ে দে, আমি ভুল করে তোকে প্রপোজ করে ফেলেছি, আমি তোর পায়ে পড়তেছি, তুই আমাকে ছেড়ে দে। মেঘ মহিলাটার পা ধরে মাপ চাইতেছে। এটা দেখে রিধি মেঘের কাছে এসে বলতে লাগলো, আরে মেঘ, তুমি আমার মায়ের কাছে মাপ চাইতেছো কেন? আম্মু মেঘ কি কিছু করেছে তোমাকে যে সে মাপ চাইতেছে? না রে রিধি, মেয়ে তো মাপ চাচ্ছে না। আমি আসার সময় মাঠে পড়ে গিয়েছিলাম, মেঘ আমাকে এনে এখানে বসিয়েছে আর দেখছে আমার পায়ে কিছু হয়েছে কি না। ধন্যবাদ মেঘ, আমার মাকে দেখে রাখার জন্য। আম্মু চলো বাড়িতে চলে যাই, আর হয়তো ক্লাস হবে না। তুই গাড়িটা বের কর, আমি মেঘের সাথে কথা বলে আসছি। ঠিক আছে আম্মু। রিনি চলে যেতেই মহিলাটা মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার জান পাখি, রাগ করছো? আমার ওলে রাগ করে না, ওইটা তো আমার মেয়ে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না জান পাখি? তোমার মেয়েকেও একটু ভাবে ভালোবাসো। এখন যাও, আবার দেখা হবে কালকে। মহিলাটা চলে গেল। এইদিকে মেঘ রাগে সাপের মতো ফোঁসফোঁস করতেছে আর বলতেছে, শালার বন্ধু বান্ধব পাইছি, এখন তো তারাও দেখি আমাকে বাস দেয়। দিতে থাক, আমি আমার অপসরীকে পেয়ে গেছি, আজকে আমাকে কিসও করেছে, আমি এতেই খুশি। শালা, তোকে তোর অপসরি কিস করে নাই, তোকে কিস করেছে ইঁদুর। শালারা সত্যি আজকে আমার অপসরী কিস করেছে আমাকে, তা না হলে আমি কি আর এইখানে থাকি? চল, আজকে ট্রিট দিব। আজকে আমাদের বলবি না তোর অপসরি কি করেছে তোর সাথে? বলবো তো, আগে রেস্টুরেন্টে চল, এরপর না হয় আমি সব বলবো তোকে। আজকে 2টা সুখবর আছে। তাহলে তো যেতেই হয়, তবে বিল কি তুই আমাদের হাতে ধরিয়ে দিবি নাকি আবার? না, যে আজকে আব্বু আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, এই দেখ, বলেছে যা ইচ্ছা তাই করার জন্য।
তোকে একটা ভালো কাজ দেই, করতে পারবি তুই? ভালো কাজ আবার করতে পারবো না কেন? বল কি করতে হবে? আমাদের এলাকায় এতিমখানা আছে, ওইখানে প্রায় সব শিশু এতিম। তুই একটা গরু কিনে আন, 60 থেকে 70 হাজার দিয়ে ভালো একটা গরু আনা যাবে। বাকি যে টাকা থাকবে ওইটা আর আমরা কিছু দিয়ে না হয় এতিম বাচ্চাদের বিরিয়ানি করে খাওয়াবো। এখন তো শীত, তাদের জন্য না হয় একটা বড় বেড বানিয়ে নিয়ে আসি। কি বলিস তোরা? তা ঠিক বলেছিস, আগে চল গরু কিনে আনি। আমরা তো সবসময় ভালো ভালো খাবার খাই, একদিন না হয় তাদেরকে খাওয়ালাম। চল তাহলে বাইকগুলো যার যার বাড়িতে রেখে আসি। বাড়িতে রাখতে হবে না, বাজারের এক সাইডে পার্কে রাখলেই চলবে। চল এখন যাই। সবাই বাইক নিয়ে চলে গেল বাজারে। বড় দেখে একটা গরু কিনে নিল 90,000 টাকা দিয়ে। গরুটা হাঁটতে হাঁটতে নিয়ে চলে আসলো মেঘদের বাসায়। গরুটা হাঁটাতে হাঁটাতে নিয়ে চলে আসলো মেঘদের বাসায়। তাদের বাড়িতে গরু দেখে তার মা বলতে লাগলো, কি যে মেঘ, তুই কি এখন গরু লালন পালন করবি নাকি? না আম্মু, এটা এতিমখানার জন্য নিয়ে এসেছি। আজকে বড় একটা প্রজেক্ট পেয়েছি আব্বু, তাই আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল। ওইটা দিয়েই আর কি ভাবতেছি এতিমখানার শিশুদের বিরিয়ানি করে খাওয়াবো। ভালো করেছিস, আমি না হয় কিছু টাকা দিব নে, ওই টাকাগুলো দিয়ে না হয় বাচ্চাদের জন্য কিছু কিনে আনিস। ঠিক আছে আম্মু, আমি এখন বাজারে যাব। আজকে রাতের মধ্যেই সব কিছু রেডি করে ফেলবো। ঠিক আছে যা, আমিও কিছু খাবার দিয়ে দেই গরুটাকে। এই বলে সুফিয়া বেগম চলে গেল ঘরে। এইদিকে মেঘ তার দিকে বন্ধুদের নিয়ে চলে আসলো মাদ্রাসায়। মেঘকে দেখে হুজুর খুশি হয়ে গেল, কারণ মেঘ প্রতি মাসে বাচ্চাদের জন্য কিছু না কিছু দেয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মেঘ, কেমন আছো? আর এই সন্ধ্যাবেলায় আসলে যে? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি এই মাদ্রাসার সকলকে বিরিয়ানি খাওয়াতে চাই, তাই একটা গরু কিনে এনেছি। এখন তো শীতকাল, তাই বাচ্চাদের জন্য জামা কাপড় আর বেডের ব্যবস্থা করতে চাচ্ছিলাম। আপনি কি বলেন? বেড তো তোমার আব্বু দিয়েছে, এখন আর কিছু লাগবে না। মাদ্রাসার সকলের এক কালার ড্রেস যদি পারো তাহলে বানিয়ে দাও, তাতেই চলবে। ঠিক আছে, কালকেই সবার মাপ নিয়ে যাবে দর্জি। এখন যাই তাহলে হুজুর। মেঘ চলে গেল বাজারে, যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে চলে আসলো বাসায়। এই রাতে খাওয়া দাওয়া করে রুমে বসে আছে এমন সময় মেঘলা প্রবেশ করলো মেঘের কেবিনে। মেঘলাকে দেখে মেঘ বলতে লাগলো, কিছু বলবে নাকি? ভাইয়া, অপসরের চেহারাটা দেখেছো নাকি? দেখে থাকলে বলো, আমি দেখি সেরকম মেয়ে পাই কিনা। তার মুখ তো আমি দেখি নাই, তবে আমি আন্দাজ করতে পারতেছি যে তার ডান গালে ছোট্ট একটা তিল আছে আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। ইয়াহু, তার মানে আমি পেয়ে গেছি তোমার অপসরীকে। আর চিন্তার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার অপসরী তোমার কাছেই আছে, সে প্রতিদিন আসবে, এটা বলে দিলাম কিন্তু। তাহলে তো ভালোই হলো। অপসরীর ঠোঁটজোড়া অনেক মিষ্টি রে, যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তো তুমি মাদ্রাসার জন্য বিরিয়ানি কবে তৈরি করবে? কালকে তো শুক্রবার, কালকেই করবে নাকি? হ্যাঁ, কালকে করব। কেন, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই। এখন আমি ঘুমোতে যাই, গরু জবাই করার সময় আমাকে ডাক দিও। মেঘলা চলে গেল তার কেবিনে, গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3টে, এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে বেল বাজতে দেখে সাইফুল তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে কে এসেছে আমাদের বাড়িতে? আমিও তো জানি না কে এসেছে, চলো তো নিচে গিয়ে দেখি। কি ব্যাপার, তোমরা এত রাতে এখানে এসেছো যে? আঙ্কেল, মেঘ আমাদের আসতে বলেছে, তাই তো এসেছে। কিরে মেঘ, এত রাতে ওদের আসতে বললি কেন? কোনো দরকার আছে নাকি? আব্বু, গরুটা এখনই জবাই করব, তাই ওদের ডেকে এনেছি। এই তোরা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বাইকটা নিয়ে হুজুরকে ডেকে আনতেছি। তাদের আর যেতে হবে না, এখন আমি উঠে গেছি, আমি যাইতেছি। তুই এক কাজ কর, গরুটা যেইখানে জবাই করবি ওইখানে জায়গাটা পরিষ্কার করে নেই। ঠিক আছে আব্বু।
সবাই সবার কাজে লেগে পড়লো। এইদিকে মেঘলাও ঘুম থেকে উঠে গেছে। মেঘের সাথে মেঘলাও কাজ করতেছে। এটা দেখে সুফিয়া বেগম বলতে লাগলো, মেঘলা, তুই গিয়ে ঘুমা, শীত পড়েছে, অনেক বাতাস, এর জন্য থাকতে হবে না। আমার কিছুই হবে না আম্মু, তোমরা কাজ করো, আমি তোমাদের জন্য চা আর কফি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, চা তাহলে। মেঘলা চলে গেল। এইদিকে সকাল 7টার আগেই সবাই সবার কাজ শেষ করে ফেললো। বাবুর্চিদের খবর দিতেই ওরাও চলে আসলো। বাবা, এখানে তো মনে হচ্ছে 4 মণের উপরে গোস্ত আছে। এখন পুরোটাই রান্না করব নাকি রেখে দেব কিছুটা? আপনার অনুমান করে পুরোটাই বিরিয়ানি করে ফেলেন। ঠিক আছে বাবা। 12টার মধ্যে সকল রান্না শেষ করে ফেললো। এইদিকে বাড়ির মহিলারা প্যাকেট করতেছে সকল খাবার, যাতে প্রত্যেক বাড়িতে 2-3টে করে দেওয়া যায়। নামাজ শেষ করেই সবাইকে সব দিয়ে দিল। এইদিকে মেঘ খাবার খেয়ে তার বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। এইদিকে আফরিন বসে আছে মেঘলার রুমে। মেঘলা, আমি তোর ভাইয়ার রুমে চাইতেছি। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি তোর রুমে ঘুমাচ্ছি। এখন ভাইয়ার রুমে গিয়ে কি করবি তুই? ভাইয়া তো ঘুমোচ্ছে মনে হচ্ছে। ঘুমাক, তাকে জ্বালানোর জন্যই তো যাইতেছি আমি। আফরিন চলে গেল। মেঘের রুমে গিয়ে দেখে মেঘ একটা কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে আফরিন আস্তে আস্তে কোলবালিশটা মেঘের কাছ থেকে নিয়ে সোফায় রেখে আফরিন শুয়ে পড়ল মেঘের সাথে। এইদিকে মেঘ সুন্দর একটা গন্ধ পেল। আফরিনের শরীর থেকে গন্ধটা তার নাকে যেতেই বলতে লাগলো, আমার অপসরি, তুমি এসেছো। আমাকে একটু জড়িয়ে ধরো অপসরি, আমি তোমার ওই ঠোঁটের মৃদু স্বাদটা নিতে চাই। আফরিন কোনো কথা না বলেই মেঘের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আজানের শব্দ কানে আসতেই আফরিনের ঘুম ভেঙে গেল। মেঘের বুকের উপর থেকে উঠে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে চলে গেল মেঘলার রুমে। গিয়ে দেখে মেঘলা নামাজে দাঁড়িয়ে গেছে। এটা দেখে আফরিনও ফ্রেশ হয়ে অজু করে মেঘলার সাথে নামাজ আদায় করে নিল। রাতে সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছে। এমন সময় আফরিন খাবার টেবিলে এসে বসতেই মেঘ আফরিনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আম্মু, এটাই তো আমার স্বপ্নের অপসরি, আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। কানের নিচে মারবো 2টা। এত পিচ্ছি মেয়েকে তুই বিয়ে করলে তোকে পুলিশ ধরবে। ধরলে ধরবে, আমি আমার অপসরিকে হারাতে চাই না। আমাকে 1 মাসের মধ্যে এই মেয়ের সাথে বিয়ে দিবে, তা না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই বাড়ি ছেড়ে চলে গেলে কারো কিছু যাই আসে না। এখন চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমাতে যা। ঠিক আছে আব্বু, যাইতেছি। মেঘ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইমন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কিরে, তোর অপসরিকে তো তোর বাড়িতে দিয়ে আসলাম, এখন না হয় বাহিরে একটু আড্ডা দিই। ঘরের ভিতরে মেয়ে মানুষের মতো বসে থাকলে চলবে নাকি? ধন্যবাদ দোস্ত, আমার অপসরিকে আমার কাছে দেওয়ার জন্য। এর জন্যেই তো বলি আজকে আমার বুক এত ভারী ভারী লাগছিল কেন। মনে হয় আমার অপসরি আমার বুকের উপর ঘুমিয়েছিল। দেখ, তোর ফোনে পিক পাঠাইছি, যখন তোরা দুইজনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলে। শালারা, তোর আর ভালো হলি না, এইটাও পিক তুলতে হলো তোদের। আমরা তো আগে থেকেই ভালো ছিলাম, তুই আবার কোন ভালোর কথা বলছিস? থাক, তোরা আসতেছি আমি। মেঘ ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলো। বাইকের চাবিটা নিয়ে সোজা চলে গেল 3 রাস্তার মোড়ে, কারণ ওইখানেই সবাই আড্ডা দেয়। মেঘ যেতেই ইমতিয়াজ বলতে লাগলো, ঘরে বউ পাইয়া আমাদের ভুলে গেছিস তাই না রে? আরে সালা, আমি তো এখনো বিয়েই করতে পারি নাই তাকে, আর তুই বলেছিস যে বউ পাইয়া তোদের ভুলে গেছি। আর একটা কথা, আমি তো আমার অপসরিকে দেখি নাই, তোরা দেখেছিস নাকি? আমরা দেখব কিভাবে, আমরা তো খুঁজে বের করে তোকে দিয়ে দিছি, তুই দেখে নিস তোর অপসরিকে। এখন চা খাও আমাদের। সবাই চা খেয়ে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। এইদিকে আফরিন বসে আছে মেঘলার রুমে।
দুইজনে বসে বসে তাদের স্কুলে যে লেখাগুলো দিয়েছে সেই লেখাগুলো লিখতেছে। এটা দেখে মেঘ চলে গেল মেঘলার রুমে। গিয়ে দেখে তার অপসরী মাথায় ওড়না দিয়ে লিখতেছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না চুলের জন্য। এটা দেখে মেঘ বলতে লাগলো, এই যে মিস অপসরি, চুলগুলো একটু সরান তো, দেখি আপনাকে মন ভরে। ভাইয়া আর একবার যদি ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি আম্মুকে ডাক দিতে বাধ্য হব। আর ডাকতে হবে না, আমি চলে যাইতেছি। মিস অপসরি, লেখা শেষ হলে আমার রুমে আইসেন, দুইজন বসে গল্প করব। আম্মু! আরে যাইতেছি তো, এইভাবে ডাকতে হবে নাকি? থাক। তাড়াতাড়ি তোর রুমে যা, না হলে কিন্তু তোর অপসরীকে আবার তার বাড়িতে পাঠিয়ে দিব, তখন আর দেখতে পারবি না। পাঠানোর দরকার নেই, আমি আসবো না এই রুমে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে আর বলতেছে, আমার অপসরীকে আমার কাছ থেকে কেড়ে নিবে ওরা, তা কি করে হয়? আমি কখনোই হতে দিব না। আমার অপসরীকে আমার করেই ছাড়ব। এই সব বলতেছে মেঘ আর গেম খেলতেছে। রাত প্রায় 3টে। আফরিন মেঘের রুমে এসে দেখে মেঘ এখনো শুয়ে শুয়ে ফোন টিপতেছে। মেঘ দরজার দিকে তাকাতেই দেখতে পেল তার অপসরীকে। অপসরী, তুমি এসেছো? ভিতরে আসো। বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তুমি এত রাত অবধি ফোন টেপো কেন? তাড়াতাড়ি ঘুমাও, না হলে কিন্তু আমি চলে যাবো এই বাড়ি থেকে। কোথায় যাইতে হবে না তোমার অপসরী, তুমি এই বাড়িতেই থাকো, আমি এখনই ঘুমাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বললে তুমি। এখন তাহলে আমি গেলাম মেঘলার রুমে, আমি আবার আসবো একটু পর। যদি এসে দেখি তুমি না ঘুমাইছো তাহলে সকাল হলেই আমি চলে যাব। আফরিন চলে গেল মেঘলার রুমে। এইদিকে মেঘ ফোনটা রেখে ঘুমিয়ে গেল। প্রায় 30 মিনিট পর আফরিন আবার আসলো মেঘের রুমে। এসে দেখে মেঘ ঘুমিয়ে গেছে, তাই আফরিন দেরি না করে মেঘের বুকের উপরে শুয়ে পড়ল। এইদিকে মেঘ তার অপসরীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আগে কখনোই এমন হয় নাই অপসরী, তুমি আমার জীবনে আসার পর থেকে সব কিছু পাল্টে গেছে। আমি তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই অপসরী, আমি তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই। মেঘের মুখে এমন কথা শুনে আফরিন আলতো করে মেঘের ঠোঁট কামড়ে ধরে চুষতে থাকে আর বলতে থাকে, আমিও যে তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি মেঘ। যেই দিন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়েছি ওই দিনের পর থেকে আমি একা ঘুমাইতে পারি না, সব সময় মন চায় তোমার বুকেই মাথা রেখে ঘুমাই। আফরিন মনে মনে এইসব বলতেছে আর মেঘের ঠোঁট জোড়া ললিপপের মতো চুষে চুষে খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘ ও আফরিনের ঠোঁট জোড়া চুষে খেতে লাগলো। ফজরের আজান কানে ভেসে আসতেই আফরিন মেঘের উপর থেকে উঠে যেতে যাবে, এমন সময় মেঘ আফরিনের হাত ধরে টান দিয়ে আবার বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছ এখন? আর একটু শুয়ে থাকো অপসরী। আজান দিতেছে, নামাজ পড়বো, আপনিও উঠে নামাজ পড়ে আসেন। ঠিক আছে যাও, আমিও যাচ্ছি। আফরিন চলে গেল মেঘলার রুমে। গিয়ে দেখে মেঘলা উঠে পড়েছে। ভাইয়ার রুমে গিয়েছিলে নাকি? তোমার ভাইয়ের রুমে গিয়েছিলাম, চলো নামাজ পড়ে নেই দুজন। বেশি কথা না বলে দুইজন নামাজ আদায় করে নিল। সকালে মেঘ খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। গিয়ে দেখে তার বন্ধুরা আগে থেকেই বসে আছে। মেঘকে দেখে ইমন বলতে লাগলো, কি রে, কি হয়েছে? তোকে আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? তোর অপসরী আদর করেছে নাকি? আদর মানে? অনেক আদর করেছে আমার অপসরী আজকে আমাকে। ওর ঠোঁট দুইটা এমনভাবে খাচ্ছিলাম মনে হয় কমলার চিড়ের মতো চুষে চুষে খাচ্ছিলাম। কি রে ইমতিয়াজ, তাহলে তো আমাদেরও লাইন লাগাতে হবে। আমার বন্ধু যখন এসব বলতেছে আমাদের তো লালুস লেগে গেছে। লালুস তো লাগবেই, আমার বউ হচ্ছে সবার থেকে সুন্দরী। এই তোর বউ আবার সবার থেকে সুন্দরী? ওই দেখ আসতেছে, তাড়াতাড়ি পালা গিয়ে, তা না হলে তোকে ধরে ফেলবে। মেঘ পিছনে ফিরতেই দেখতে পেল রিধির আম্মু আসতেছে, তাই মেঘ দৌড়ে চলে গেল ওয়াশরুমে। এইদিকে রিধির আম্মু সবার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আমার আশিককে না এইখানে দেখলাম, সে কোথায় গেছে? তাকে একটু ডাকে দাও, আমার আশিককে নিয়ে আমি লন্ডনে যাব ঘুরতে। চাচি, লন্ডনে না গিয়ে কক্সবাজারে চলে যান,
ওইখানে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। তাই টু যাবা, তোমার বন্দুককে বের করে দাও, আমার লাল মামুনিকে বের করে দাও। কোথায় আমার লাল মামুনি? আমার কাছে আসো। এই বলে রিধির আম্মু চলে গেল তার মেয়ের কাছে। এইদিকে মেঘ তিনতলা থেকে দেখতেছে গাছের নিচে রিধির আম্মু আছে নাকি। ওনাকে না দেখতে পেয়ে মেঘ নিচে চলে আসলো আর বলল, আমাকে তোরা কোথায় ফাঁসিয়ে দিলি বলতো? এই মহিলাটা তো আমাকে মেরেই ফেলবে। আমার অপসরি যদি জানতে পারে আমি এই মহিলাকে প্রপোজ করেছি, তাহলে তো আমার অপসরি আমার কাছ থেকে দূরে সরে যাবে। এটাই তো ভালো হবে। পরে আমি তোর অপসরীকে নিয়ে আসব, কি বলিস তোরা? ইমনের কথা শুনে সবাই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে হাসাহাসি করলো সবাই। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তাদের অফিসের ম্যানেজার ফোন দিয়েছে। মেঘ কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, স্যার, আপনার আব্বু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন এনকে মেডিকেল হসপিটালে। আমরা ওইখানেই স্যারকে ভর্তি করিয়েছি। ঠিক আছে, আমি এখনই আসতেছি। আর আপনি বাড়িতে জানায়েন না, কিন্তু বাড়িতে জানালে সবাই টেনশন করবে। ঠিক আছে স্যার, আমি জানাবো না। মেঘ ফোনটা কেটে দিয়ে তার সকল বন্ধুদের নিয়ে চলে আসলো। হাসপাতালে এসে দেখে ম্যানেজার অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে ম্যানেজার বলতে লাগলো, স্যারের মাথায় একটু আঘাত পেয়েছে, তাই হাত কিছু কাজ ঢুকে গিয়েছে, এগুলো বের করতেছে ডক্টর। এর বেশি কিছু হয় নাই তো আব্বুর? না, এর বেশি কিছু হয় নাই। পিছন থেকে একটা গাড়ি এসে স্যারের গাড়িতে মেরে দিয়ে চলে গিয়েছে। ইমন, খোঁজ লাগাতো কার গাড়ি ছিল ওইটা। পুলিশ সব কিছু দেখতেছে, কাউকে কোথাও যাইতে হবে না। ঠিক আছে। আর আব্বুর সাথে তো সব সময় আপনি থাকতেন, তাহলে আপনি যান নাই কেন আব্বুর সাথে? আমিও যাওয়ার জন্য গাড়িতে উঠছিলাম, পরে স্যার বলতেছে ভুলে ফাইলটা তার কেবিনে ফেলে এসেছে। আমি এইটা নিয়ে এসে দেখি স্যার চলে গিয়েছে। পরে ফোন দিতেই জানতে পারি যে স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা। সবাই কথা বলতেছে এমন সময় ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরের থেকে বের হয়ে বলতে লাগলো, তেমন বেশি আঘাত পায় নাই। আমরা ওনাকে ড্রেসিং করে দিয়েছি আর কিছু ওষুধ দিয়েছি, ওইগুলো খাইলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আব্বুকে কি আজকেই বাড়ি নিয়ে যাইতে পারবো নাকি এইখানে রাখবেন কয়েকদিন? তেমন বেশি আঘাত পায় নাই, তাই এখানে রেখে কি করবেন? তার চেয়ে বাড়িতে নিয়ে যান, সবার সেবা যত্ন পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে স্যার। ম্যানেজার আঙ্কেল, আপনি হাসপাতালের বিলটা দিয়ে অফিসে চলে যান, আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি গিয়ে সমাধান করে আসব। স্যার, আজকে একটা মিটিং ছিল, এই মিটিং তো স্যার করতে পারে নাই। আমি ওনাদেরকে জানিয়ে দিয়েছি, ওনারা বলেছে কালকে মিটিং করবে সকাল 10টায়, আপনি চলে আসেন। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। মেঘ তার আব্বুকে নিয়ে চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। তার বাবার এমন অবস্থা দেখে কান্না করে দিল মেঘলা। এটা দেখে সাইফুল বলতে লাগলো, আরে মেঘলা, কান্না করছিস কেন? আমার তো কিছু হয়নি, সামান্য একটু ব্যথা পেয়েছি। তোমাকে বারণ করে সত্ত্বেও তুমি কেন অসুস্থ শরীর নিয়ে অফিসে গেছো ভাইয়া? কে বললে বুঝি ভাইয়া যাইতে পারতো না? তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কেন অসুস্থ শরীর নিয়ে অফিসে গেছো ভাইয়া? কেউ বললে বুঝি ভাইয়া যেতে পারতো না? যাইতে তো পারতো, কিন্তু মিটিংটা আমার করার কথা ছিল, তাই তো তোর ভাইকে যাইতে দেয়নি। এখন তো আমি অসুস্থ, সবকিছু তোর ভাইকেই দেখতে হবে। মেঘ, আমাকে রুমে দিয়ে আয়। আব্বু চলো। মেঘ তার আব্বুকে রুমে দিয়ে আসলো। বিকাল 5টায় মেঘ চলে আসলো। অফিসে এসে দেখে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমার কি? স্যার, আমাদের একজন কর্মী মারা গিয়েছে, ওনাকে আমরা বাঁচাতে পাই নাই। কিভাবে মারা গিয়েছে আর তোমরা কোথায় ছিলে সবাই? এতগুলো মানুষের মধ্যে থেকে একজন মানুষ মারা যায় কিভাবে? স্যার, আমরা আমাদের কাজ করছিলাম, পরে দেখতে পাই আব্দুল্লাহর শরীরে কারেন্টের শক লেগেছে। এটা দেখে আমরা সবাই তাকে ছাড়িয়ে অনেকক্ষণ মারার পর যখন ঠিক হচ্ছিল না, তখন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।
ওইখানে ডাক্তার বলেছে রোগী মৃত। এখন ওনার পরিবার চলবে কি করে? আমাদের অফিসে কেন আছে? আমরা তার পরিবার চালাবো। তার বাড়িতে কে কে আছে কেউ জানলে আমাকে বলো। স্যার, ওনার বাড়িতে একটা ছেলে আছে, 18 বছরের মতো হবে। আর ওনার লাশ কি করব আমরা এখন? কিছু করতে হবে না, তার লাশ আমি নিয়ে যাব তাদের বাড়িতে। তোমরা সবাই আবার কাজ শুরু করো। আমি আব্বুর সাথে কথা বলতেছি, দেখি আব্বু কি বলে। ঠিক আছে স্যার, আপনি কথা বলেন, আমরা কাজ করি তাহলে। সবাই কাজ করতেছে। মেঘ তার বাবার সাথে কথা বলে ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে নিয়ে চলে গেল ওই লোকটার বাড়িতে। লোকটার পুরো পরিবার কান্না করতেছে। এটা দেখে মেঘের চোখেও পানি চলে আসলো। টাকাগুলো লোকটার স্ত্রীর হাতে দিয়ে তাকে বলতে লাগলো, এইটা আমাদের অফিসের কার্ড। আপনার ছেলেকে কালকে অফিসে পাঠাবেন, ওর চাকরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, আর এই টাকাগুলো নিয়ে যান, আমাদের টাকা লাগবে না, আপনার বাবা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই টাকাগুলো আমার বাবাই আপনাদেরকে দিতে বলেছে, তাই তো আমি দিয়েছি। আর আপনার ছেলেকে কালকে পাঠিয়ে দিয়েন। এখন আমি যাই তাহলে। মেঘ চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় আফরিন তার পাশে বসলো। আফরিনকে দেখে হা হয়ে গেল মেঘ। এইদিকে আফরিন মেঘের এমন হা করে তাকিয়ে থাকা দেখে বলতে লাগলো, এইভাবে যদি হা করে আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে তো আপনার মুখে হাতি ঢুকে যাবে। আফরিনের কথা শুনে মেঘ তার মুখটা বন্ধ করে ফেললো। সবাই বসে আছে, কথা বলতেছে। এমন সময় সাইফুল বলতে লাগলো, আফরিন, তোমাদের পরীক্ষা শেষ হবে কবে? আমাদের পরীক্ষা তো সামনের মাসে শুরু হবে, শেষ হবে এর পরের মাসে। হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন যে? আমার ছেলের অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই তোমাদের পরীক্ষার পর 2 পরিবার মিলে বিয়ে দিয়ে দেবো। ও আচ্ছা, মেঘলা চলো আমরা ঘরে যাই, আমাদের পড়া আছে। চলো। মেঘ, আমি তো অফিসে যাইতে পারবো না। এখন থেকে তোকে অফিস দেখাশোনা করতে হবে। কলেজে তো যাস আর আসিস, কলেজে না গেলেই চল কিছুদিন। আমি সুস্থ হলে এরপর না হয় কলেজ যাস। ঠিক আছে আব্বু, তোমরা থাকো তাহলে। আমি ঘুমাতে গেলাম। সকালে আবার মিটিং আছে, ওইটা নিয়ে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে। যা। আর এই নেই পেন ড্রাইভ, এটার ভিতরে সব কিছুই আছে। কাজটা কিভাবে বুঝতে হবে তুই একবার দেখলে আশা করি বুঝে যাবে, আমাকে আর বোঝাতে হবে না। আব্বু। মেঘ চলে গেল তার রুমে। গিয়ে দেখে আফরিন বসে আছে। মেঘকে দেখে এক সাইডে গিয়ে বসে পড়লো আফরিন। মেঘ একবার আফরিনের দিকে তাকিয়ে তার ল্যাপটপটা নিয়ে বসে বসে কাজটা দেখতে লাগলো। এইদিকে আফরিন এক পলকে তাকিয়ে আছে মেঘের দিকে। এটা মেঘ খেয়াল করে, তাই আফরিনের উদ্দেশ্য করে বলতে থাকে, কিছু বলবে নাকি এইভাবে তাকিয়ে আছো যে? আমি আপনার কোলে বসতে চাই, আপনি কাজ করবেন আর আমি দেখব। ঠিক আছে, আগে দরজাটা বন্ধ করে আসো, এরপর না হয় বইসো। আফরিন দরজাটা বন্ধ করে এসে মেঘের কোলে বসে পড়ল। এইদিকে মেঘ আফরিনকে জড়িয়ে ধরে কাজ করতেছে। এটা আর আফরিন বারবার মেঘের ঠোঁটে, গালে, কপালে কিস করতেছে। এই তোমার এই দুইটা এত ছোট কেন? ছোট থাকবে না তো বড় থাকবে নাকি? আমি নিজেই তো ছোট মানুষ, আবার আমার জিনিস বড় হবে কি করে? একবার বিয়েটা হতে দাও, দেখবে সুর করে বড় হয়ে যাবে। যা দুষ্টু কোথাকার, আমার বুঝি লজ্জা করে না এসব শুনে? ওরে আমার লজ্জাবতী রে, যখন আমি ধরবো তখন লজ্জা করবে না বুঝি? জানি না, তুমি থাকো, আমি গেলাম মেঘলার রুমে। এইখানে চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবে না। আচ্ছা। আফরিন আর কোনো কথা বলল না। মেঘ তার কাজ শেষ করে আফরিনকে নিয়ে শুয়ে পড়ল। আফরিনের পেটে সুরসুরি দিতেই আফরিন লাফ দিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, তোমার সাথে থাকা যাবে না, তুমি অনেক দুষ্টুমি করো, আমি গেলাম। আর দুষ্টুমি করব না, এখন তো শুয়ে থাকো। আর দুষ্টুমি করবে না বলে দিলাম। মেঘ আফরিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 9টায় ঘুম ভাঙলো মেঘের। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যেই অফিসের দিকে রওনা দিতে যাবে, এমন সময় পেছন থেকে মেঘলা বলতে লাগলো, ভাইয়া, আমাদেরকে একটা স্কুলের সামনে নামিয়ে দিতে পারবি? তাড়াতাড়ি আয়, আবার 10টায় মিটিং আছে, যাইতে হবে ওইখানে।
হুম। মেঘ আফরিন এবং মেঘলাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলেছে। গেল অফিসে গিয়ে দেখে ক্লায়েন্টরা চলে এসেছে। মেঘ তার পেন ড্রাইভটা বের করে বোঝাতে লাগলো প্রজেক্টটা কিভাবে কি করতে হবে। বোঝানো শেষ করে মেঘ চলে গেল তার আব্বুর কেবিনে বসে বসে কাজ করতেছে। এমন সময় দারোয়ান এসে বলতে লাগলো, স্যার, রহিমের ছেলে এসেছে। আপনি নাকি বলেছে তাকে আসার জন্য এখানে? পাঠিয়ে দাও তাকে, আমি কথা বলে নিতেছি তার সাথে। ঠিক আছে স্যার। মেঘ বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় রহিমের ছেলে কেবিনে প্রবেশ করলো। তাকে দেখে মেঘ হাসি খুশি ভাবে বলতে লাগলো, ভিতরে আসো তামিম, এইখানে বসো। স্যার, আমাকে একটা কাজ দিবেন বলেছিলেন, তাই এসেছিলাম। আব্বু তো আর নেই, এখন তো পরিবারটা আমাকেই দেখতে হবে। হুম, তা তো দেখতেই হবে তামিম, তুমি কোনো চিন্তা করো না। যখন যা লাগবে আমাকে বা আব্বুকে বলবে, তাহলে দিয়ে দিবে আব্বু। এই অফিসটা তৈরির সময় থেকে তোমার আব্বু কাজ করে এসেছে, এখন আল্লাহ তাকে নিয়ে গেছে। দোয়া করি তাকে জান্নাতবাসী করুক, আমিন। তা তুমি এইসব কাজ পারো তো? স্যার, পারি। আব্বু আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। আগে মাঝে মধ্যে আসতাম আব্বুর খাবার নিয়ে, তখন একটু আধটু শিখেছে। তাহলে আজ থেকে তোমার আব্বু যে মেশিনগুলো চালাইতো ওইগুলো তুমি চালাবে এখন থেকে। ঠিক আছে স্যার, তাহলে আমি আজ থেকেই কাজে লেগে পড়ি। আচ্ছা যাও তাহলে, আর সাবধানে কাজ করবে কিন্তু। তুমি একা একা কিছু করতে যেও না, এইখানে অনেক লোক আছে, ওদের ডাক দিবে। ঠিক আছে স্যার। তামিম চলে গেল তার কাজে। এইদিকে মেঘ তার কাজ শেষ করে চলে আসলো। বাসায় এসে দেখে আফরিনের আম্মু আব্বু এসে বসে আছে। তাদের দেখে মেঘ সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মেঘ? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো, নিচে এসে দেখে সবাই বসে আছে। মেঘও তাদের সাথে বসে পড়ল। মেঘ, আমি চাইছিলাম তোমাদের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য, এখন তুমি কি বলো? আঙ্কেল, আফরিনের পরীক্ষা শেষ হোক, এরপর না হয় বিয়ে করব। আর তো কয়েকটা দিন রয়েছে, আমিও না হয় অফিসের কাজটা বুঝে নেই। সাইফুল, তুই কি বলিস? আফরিন তো সারাদিন তোদের বাসায় থাকে, আশেপাশে মানুষ তো জানিস কেমন সমালোচনা করে। ঠিক আছে, তাহলে আজকে কাজে ডেকে বিয়ে পড়িয়ে দিই। আফরিন, এর পরীক্ষা শেষ হলে না হয় অনুষ্ঠান করব। এখন তুই যা বলবি আমি তাই করব। ছোট থেকে তো তুই যা বলছিস আমি তাই করছি। ঠিক আছে, তাহলে আজকে রাতেই কাজে ডেকে বিয়ে পড়ে দিই। সবাই কথা বলতেছে, এইদিকে মেঘ তাদের মাঝখান থেকে উঠে চলে আসলো ছাদে। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো সেই রাতগুলোর কথা। এখন তো তার অপসরই তার সাথেই থাকবে, এখন তো তার অপসরই তার সাথেই থাকবে। এই সব ভাবতেছে, এমন সময় পেছন থেকে কে যেন মেঘকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমার অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ। আফরিনকে পেছন থেকে টেনে এনে মেঘের সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন বিয়ে করলে তোমাকে নিয়ে বাহিরে ঘুরতে গেলে তো মেয়েরা আমার দিকে তাকাবে না। তাই ভাবতেছি আরও কয়েক বছর পর বিয়ে করব। কি বললি কুত্তা? আমাকে রেখে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারিস? আজকে দেখ তোর কি অবস্থা করি, শুধু রাতটা হতে দে। এখন কিছু করলাম না, সকালে তুই হাঁটতে পারবি না এমন অবস্থা করব। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি তোমার মতো পিচ্চি মেয়েকে ভয় পাই না। সো এখন এইখান থেকে যাও। ভয় পাস না তো ঠিক আছে, শুধু দেখ কি করি আমি তোকে রাতের বেলা। এই বলে আফরিন রাগে চলে গেল নিচে। এইদিকে মেঘ তো মহা খুশি তার অপসরীকে রাগিয়ে দিয়ে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় কলিং বেলের শব্দ পেল সবাই। আপনারা বসেন, আমি দেখে আসতেছি কে এসেছে। এই বলে আফরিন চলে গেল দরজা খুলতে। দরজাটা খুলতেই দেখতে পেল কাজী সাহেব দাঁড়িয়ে আছে। ওনাকে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসলো আফরিন। সবাই বসে আছে সোফায়। এমন সময় কাজী বলতে লাগলো, কার কার বিয়ে হবে তাদের আইডি কার্ড বা জন্ম নিবন্ধনটা নিয়ে আসেন। কাজী সাহেব, মেয়ের বয়সটা একটু কম, আপনি বিয়ে পড়িয়ে দিয়ে যান।
যদি কোনো সমস্যা হয় আমি দেখে নেব। দেখুন, এটা তো আইনগত অপরাধ। মেয়ের বয়স 18 না হলে বিয়ে দেওয়া। আচ্ছা, আপনি আনেন, সব কিছু আমি দেখে নিচ্ছি। সবকিছু নিয়ে দিতেই কাজী সাহেব তার খাতায় যা যা লেখার দরকার তা লিখে নিল। কিছুক্ষণের মধ্যে সকল নিয়ম কানুন মেনে মেঘ তার আফরিনের বিয়েটা হয়ে গেল। এইদিকে কাজী তার পাওনা টাকা নিয়ে যেতেই সাইফুল বলতে লাগলো, মেঘ, আফরিনকে নিয়ে ঘরে যা, অনেক রাত হয়েছে, আবার কালকে অফিসে যাইতে হবে। ঠিক আছে আব্বু, যাইতেছি। আফরিন আর মেঘ চলে আসলো রুমে। এইদিকে মেঘ বিছানায় বসতেই আফরিন বলতে লাগলো, দাঁড়িয়ে কথা বলতে হবে কেন? সোজা হয়ে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বসে কথা বলো, তাহলেই তো হয়। আমি বসে বসে কথা বলতে পারি না, দাঁড়িয়ে কথা বলো। মেঘ দাঁড়াতেই আফরিন বিছানায় ঝাড়ু দিয়ে মেঘকে পিটাতে লাগলো আর বলতে লাগলো, ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুই অন্য মেয়েদের দিকে তাকাস, আজকে তোর চোখ তুলে নিব। এই বলে আফরিন মেঘকে জোরে জোরে পিটাতে লাগলো। মেঘের চিৎকার শুনে নিচ থেকে সবাই দৌড়ে চলে আসলো উপরে। মেঘের দরজার সামনে দাঁড়িয়ে মেঘলা বলতে লাগলো, কি হয়েছে ভাবি? ভাইয়া চিৎকার করছে কেন? তোমার ভাইয়ার মাথায় ভূত চাপছে, সে নাকি অন্য মেয়ের কাছে যাবে, তাই একটু নেল পলিশ লাগাচ্ছিলাম। ও আচ্ছা। আব্বু আম্মু চলো চলো নিচে যাই, ভাবি ভাইয়াকে সাইজ করুক। ভাইয়া কিছুদিন ধরে দেখছি একটা মেয়ের পেছনে ঘুরছে। তাহলে তো আমারও যাওয়া দরকার। বৌমা এমনভাবে মারবে যাতে কালকে আর বিছনা থেকে উঠবে না পারে। যদি সকালে ডাক্তারের প্রয়োজন হয় তাহলে ডাক্তার ডেকে আনবো। ঠিক আছে আব্বু, আপনারা যান, আমি আপনার ছেলেকে এমনভাবে সাইজ করব যাতে আর কোনো দিন কোনো মেয়ের দিকে না তাকাতে পারে। সবাই চলে গেল নিচে। এইদিকে মেঘ চিৎকার করতেছে আর বলতেছে, বউ, আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, তার দিকে চাইবও না। কি বললি তুই কুত্তা? আমার দিকে চাইবি না? তাহলে তোর চোখ রেখে কি করব? তোর চোখটাই তুলে ফেলি। ও মা গো, বাঁচাও গো, ও আল্লাহ গো, আমাকে বাঁচাও এই ডাইনি মেয়ের হাত থেকে। আগে তো শান্ত শিষ্ট ছিল, এখন এটা তো একটা আস্তা ডাইনি হয়ে গেছে। ডাইনি তো আমি, এখন দেখ কি করি তোকে। কিছুক্ষণ মারার পর আফরিন ক্লান্ত হয়ে যায় আর বলতে থাকে, এখন কান ধরে উদ্বাস করবি 1000 বার, আমি সারা রাত শুয়ে শুয়ে দেখব। ও বউ, একটু কম করা যায় না? আমি আর কখনোই এমন করব না, বললাম তো তোমাকে। ঠিক আছে, তুই যখন এটা বলতেছিস তাহলে তোর কথা মেনে নিলাম। যা 200 বার কান ধরে উদ্বাস করবি, পরে কি করতে হবে আমি বলতেছি। এরপরেও আরও কাজ করতে হবে? জি মহারাজ, এরপরও কাজ করতে হবে। এখন তাড়াতাড়ি উঠবস করতে থাকেন তো। মেঘ উঠবোস করতে লাগলো। 200 বার কান ধরে উঠবোস করতে করতে তার হাঁটু যেন খুলে পড়ে যাবে এমন অবস্থা। কান ধরে উঠবোস করা শেষ হতেই কোনো রকম বিছানায় গিয়ে বসলো আর বলতে লাগলো, ওই অপসরি, এখন তো মাফ করো আমাকে, আমি যাই এখন ছাদে। কোথাও যাইতে হবে না, এখানে চুপচাপ বসেন, আমি নিচ থেকে আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। এতক্ষণ মারার পর হয়তো আপনার পেটের খাবার হজম হয়ে গেছে, আবার তো কান ধরে উদ্বাস করেছেন, এতে তো আরো বেশি। এই বলে আফরিন চলে গেল। নিচে গিয়ে দেখে মেঘলা একলা একলা মুভি দেখতেছে আর চিপস খাচ্ছে। মেঘলাকে দেখে আফরিন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো যে? ঘুমাবে না নাকি? ঘুমাবো তো, মুভিটা শেষ হলেই ঘুমোতে চলে যাব। তার আগে আমাকে একটা কথা বলো, ভাইয়ের কি অবস্থা? সকালে কি অ্যাম্বুলেন্স আনতে হবে? না না, এমনিতেই ঠিক হয়ে যাবে। এখন খাবার খাওয়াবো আর একটু পর আদর করব, তাহলেই দেখবে সকালে তোমার ভাইকে না আমাকে হসপিটালে নিতে হবে। আপনি কি কম আছেন নাকি ভাইয়ের থেকে? আপনিও দেখিয়ে দিবেন আপনার শরীরেরও পাওয়ার আছে। কিরে, তুই আমাকে আপনি করে বলতেছিস কেন? আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তুই করে বলবি। তুই কি আর আমার বেস্ট ফ্রেন্ড আছিস? এখন তো আমার ভাবি হয়ে গেছিস, সেই হিসেবে তুই আমার বড়, আমি তোকে আপনি করেই বলবো। দিব কানের নিচে একটা। চল খাবার গরম করে আনি, তোরও হয়তো ক্ষুধা লেগেছে। এখন তো রাত বড়, মনে হয় যেমন 2-3 দিন চলে গেছে। আমারও এমনই মনে হয়। আচ্ছা চলো খাবার গরম করে ভাইয়াকে দিয়ে আসি। দুইজন চলে গেল রান্নাঘরে। খাবার গরম করে মেঘলার জন্য কিছু রেখে বাকিটা নিয়ে চলে গেল মেঘের রুমে।
গিয়ে দেখে মেঘ নিজের পা ধরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমার কপালটা বুঝি পুড়ে গেল গো। এইটা কি বউ দিলা আমার কপালে। এখন তো আমাকে যখন তখন মারবে, আমি কিছুই করতে পারবো না। একদম ঠিক ধরেছ, আমি তোমাকে যখন তখন মারবো, কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না। আমাকে যেমন মারবে তেমন আমিও তোমাকে মারবো। পরে বসে বসে শুধু কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তোমার। এই দেখো, আমি এক চুমুকি 1 গ্লাস দুধ খেয়ে নিতে পারি। সো এখন বুঝে নাও আমার শরীরে কত শক্তি আছে। বুঝে গেছি, তোমার শরীরে অনেক শক্তি আছে। এখন আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। মেঘ খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। এইদিকে আফরিন থালা বাসনগুলো নিচে রেখে চলে গেল। ওপরে গিয়ে দেখে মেঘ বিছানায় চিৎপটাং শুয়ে আছে। এটা দেখে আফরিন আবার হাতে ঝাড়ু নিতেই মেঘ বিছানা থেকে লাফ দিয়ে সোফায় এসে বসে পড়ল আর বলতে লাগলো, সরি, আর কখনোই বিছানায় শুয়ে থাকবো না। তুমি একাই বিছানায় শুয়ে থাকো। আমি বিছানায় শুয়ে তো থাকবো, কিন্তু আমাকে বাবু গিফট তো করবে তুমি। তাড়াতাড়ি আসো, তা না হলে আবার কিন্তু শুরু করব তোমার উপর অত্যাচার। কিন্তু আমি তোমাকে বাবু গিফট করব কিভাবে? আমি তো এই সবের কিছুই বুঝি না। কি বললি তুই কুত্তা? আসিতেছি। মেঘ বিছানায় যেতেই আফরিন মেঘের ঠোঁট জোড়া তার দখল করে নিয়ে যেইভাবে পারছে ওইভাবেই চুষে চুষে খাচ্ছে। এইদিকে মেঘও কম কিসের, আফরিনের 2টা আপেলের মতো টিপতে থাকে আর ঠোঁট চুষতে থাকে। এইদিকে আফরিন ব্যথায় কোকিয়ে উঠে বলতে লাগলো, কি করতেছো? আস্তে টেপো, ব্যথা পাই তো। ব্যথা তো পাবেই, ছোট ছোট আপেলের মতো জিনিস তোমার ভালোভাবে ধরতেও পারি না। এটাই অনেক আমার জন্য। এখন যদি তোমার আরো বড় লাগে তাহলে বড় করে নাও, বাধা দিছে কে? এইদিকে মেঘ আফরিনের ঠোঁট চুষতেছে আর আস্তে আস্তে হাত দিয়ে আফরিনের জামা খুলতেছে। বেশ কিছুক্ষণ ঠোঁট চষার পর আফরিনের শরীরে চুমু খেতে লাগলো। এইদিকে আফরিন কেঁপে কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ তার মেডেল স্টাম্পটা আফরিনের মেইন জায়গায় ঠেকিয়ে দিল। এদিকে আফরিনের চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেল। মাগো, মরে গেলাম গো। এইদিকে মেঘ আফরিনকে ডাকতেছে, কিন্তু আফরিনের কোনো সাড়া শব্দ নেই। তাই মেঘ টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে আফরিনের মুখে পানি ছিটিয়ে দিতেই আফরিনের জ্ঞান ফিরে আসলো আর বলতে লাগলো, এই কুত্তা, এইভাবে কেউ করে নাকি? আমি তো মরেই যেতাম আর একটুর জন্য। এটা তো কিছুই না, এখন দেখবে কি যে করি। এই বলেই মেঘ আফরিনের সাথে টি20 খেলতে লাগলো। কয়েক ঘন্টা খেলার পর মেঘ আফরিনের বুকের উপর শুয়ে পড়লো আর বলতে লাগলো, সরি জান, আমি বুঝতে পারি নাই তুমি যে প্রথমে এত ব্যথা পাবে। আর সরি বলতে হবে না, এখন ওঠো। পুরো বিছানা তো ব্লিডিংয়ে ভরে গেছে, তাড়াতাড়ি পানিতে ভিজিয়ে রাখতে হবে। মেঘ আফরিনের উপর থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে আফরিন এখনো শুয়ে আছে বিছানায়। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি ব্যাপার, উঠবে না নাকি? এখনো যে বিছানায় শুয়ে আছো। অনেক ব্যথা করতেছে, উঠবো কি করে? তুমি এমন ভাবে করেছো যে থাকার বললাম না। আচ্ছা, আমি কিছু একটা করতেছি। এই বলে মেঘ চলে গেল মেঘলার রুমের সামনে। চুপি চুপি মেঘলার রুমে ঢুকে ফোনে লাইট লাগিয়ে দেখতে লাগলো ট্যাবলেটের বক্সটা কোথায়। এইদিকে মেঘলা তো ঘুমাই নাই, এক চোখ মেলে দেখতে লাগলো কে এসেছে। মেঘকে দেখে বুঝে গেল মেঘলা কিছু একটা হয়েছে, তাই মেঘকে উদ্দেশ্য করে মেঘলা বলল, ভাইয়া, কি করছো আমার রুমে? মেঘলার গলার স্বর শুনে মেঘ চমকে গেল আর বলতে লাগলো, কই কিছু না তো, এমনি এসেছিলাম। কি হয়েছে বলো আমাকে। না মানে তোর বান্ধবী। হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। তুমি এই রুমে ঘুমাও, আমি দেখছি। ঠিক আছে যা, আর যদি দরকার হয় ডাক দিস আমাকে। ঠিক আছে। মেঘলা গিয়ে দেখে আফরিন বিছানায় শুয়ে আছে চুপ করে। আফরিনের কাছে গিয়ে শরীরে হাত দিয়ে দেখতে লাগলো জ্বর এসেছে কিনা। এইদিকে আফরিন মেঘলাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এত রাতে এইখানে? কি হয়েছে আমাকে বল, আমি দেখছি। অনেক ব্যথা করতেছে রে, তাই তোর ভাইকে পাঠিয়েছিলাম ব্যথার ট্যাবলেট আনতে। এখন তোর ভাইয়া তো আসলো না। পিরিয়ড হয়েছে নাকি? না, ওইগুলো হয়েছে, বুঝে গেছি। আর কিচ্ছু বলতে হবে না, একটু ওয়েট কর, আমি আনছি এক্ষুনি।
মেঘলা চলে গেল তার রুমে, একটা ব্যথার ট্যাবলেট তার ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও, এটা ভাবিকে খাইয়ে দাও, তাহলে ব্যথা কমে যাবে। ঠিক আছে, তুই ঘুমা তাহলে। মেঘ চলে গেল তার রুমে। আফরিনকে ঔষধটা খাইয়ে দিয়ে শুয়ে পড়লো তার পাশে। সকাল 10টায় মেঘ ঘুম থেকে উঠে চলে আসলো নিচে, এসে দেখে সবাই বসে আছে আর কি নিয়ে যেন আলোচনা করতেছে। মেঘকে দেখে তার বাবা বলতে লাগলো, মেঘ, ওরা হচ্ছে আমার বিজনেস পার্টনার, বাইরের দেশ থেকে এসেছে। এখন এদের সাথে একটু মিটিং করতেছি, তুইও বসে শুন। ঠিক আছে আব্বু। মেঘও বসে শুনতে লাগলো। মিটিং শেষ হতেই সবাই চলে গেল। এইদিকে মেঘ খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। সন্ধ্যা 7টায় মেঘ অফিস থেকে বাড়ি ফিরতেই আফরিন বলতে লাগলো, মেঘ, অনেক দিন তো হলো বাইরে গিয়ে ফুচকা খাওয়া হয় না, চলো বাইরে গিয়ে ফুচকা খেয়ে আসি। আচ্ছা, তুমি আর মেঘলা রেডি হয়ে নাও, আমি এখনই আসতেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে। মেঘ চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল 2 জন কালো বোরখা পরে বসে আছে সোফায়। 2 জনকেই পুরোই অপসরী লাগতেছে। মেঘ তাদের 2 জনের কিছুক্ষণ প্রশংসা করে নিয়ে চলে আসলো বাহিরে। যেই গাড়িতে উঠতে যাবে এমন সময় আফরিন বলল, এখন আর গাড়ি নিতে হবে না, আজকে না হয় আমরা রিক্সা দিয়ে যাই। ঠিক আছে, চলো তাহলে। মেঘ একটা রিক্সা ডেকে 3 জন চলে আসলো আর পার্কে। এইখানে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে 3 জন ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করতেছে এমন সময় সাইফুল বলতে লাগলো, মেঘ, সামনের শুক্রবার তোদের বিয়ে রেডি থাকিস তোরা। ঠিক আছে আব্বু, আমাদের তো শপিং করা আগেই শেষ, এখন তো আর কিছুই করতে হবে না, তাই না? এখন আর কিছুই করতে হবে না। কালকে অফিসে গিয়ে একটি ডিল ফাইনাল করে আসিস তো। কয়েক মাস আগে যে আমরা 200 কোটি টাকার ডিল ফাইনাল করেছিলাম, ওরা এসেছে। এবার আরও ভালো মানের কালেকশনগুলো দেখাবে। আব্বু, তুমি চিন্তা করো না, এখন তো অফিস আমি দেখতেছি, সব কিছু আমি করব। তুমি শুধু বলে দিবে কবে কার সাথে ডিল করতে হবে। ঠিক আছে, এখন তাহলে যা রুমে। মেঘ চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর আফরিন 2টা দুধের গ্লাস হাতে নিয়ে চলে আসলো উপরে। একটা মেঘকে দিল আর একটা নিজেই খেয়ে নিল। রাত প্রায় 12টা। 2 জন গল্প করতেছে শুয়ে শুয়ে। এমন সময় আফরিন বলতে লাগলো, আমাদের তো একবার বাসর হয়েছে, আর একবার বাসর হবে, তাই না? এইবার দেখবে তোমাকে একটা বেবি উপহার দিয়েই ছাড়বো, মনে যেন থাকে। দেখা যাবে কি করতে পারো তুমি। এখন তাহলে ঘুমাও। 2 জন ঘুমিয়ে গেল। সবাই 7টা মেঘ উঠেই সকাল 7টা মেঘ উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। কয়েকটা ফাইল গুছিয়ে নিয়ে দেখতেছে এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তাদের অফিসের ম্যানেজার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, স্যার, বিদেশি ক্লায়েন্টরা এসেছে এবং কি করব তাদের? আমার কেবিনে পাঠিয়ে দাও, আমি কেবিনেই আছি। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিতেছি। মেঘ বিদেশি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে 5 বছরের একটা ডিল ফাইনাল করে নিল। দেখতে দেখতে কেটে গেল 6 দিন। 2 বাড়িতে বিয়ের আয়োজন, মানুষ ভর্তি 2 বাড়িতেই। মেঘের হলুদ সন্ধ্যা শেষ হতেই মেঘদের বাড়ি দেখে কয়েকজন চলে গেল আফরিনদের বাড়িতে। ওইখানে হলুদ সন্ধ্যা শেষ হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হতে বিয়ের আয়োজন, রান্নাবান্নার দিকে খেয়াল রাখতেছে আফরিনের চাচা। দুপুর 12টায় মেঘ রেডি হয়ে বসে আছে তার বন্ধুদের অপেক্ষায়, কখন আসবে তারা। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, এইখানে দাঁড়িয়ে আছিস কেন? চল বিয়ে বাড়িতে যাই, সবাই তো চলে গেছে। বিয়ে বাড়িতে তো যাব, নামাজটা আগে পড়ে আসি চলো। আফরিনদের বাড়ি তো কাছেই, 5 মিনিট সময় লাগবে যাইতে। নামাজ পড়ে আইসা এরপর যাইতে পারবো। সবাই চলে গেল মসজিদে। নামাজ আদায় করে চলে আসলো বাসায়। মেঘের সকল বন্ধু বান্ধব বসে আছে গাড়িতে। মেঘ যেতেই ইমন বলতে লাগলো, সবাই শোন, এবার কিন্তু মামাকে প্রোটেকশন দেওয়া যাবে না। এটা নিয়ে মামার কিন্তু দ্বিতীয়বার বাসর হবে,
এখন সবাই ঠিক করে নেই কি দেওয়া যায়। আরে এটা রাতে দেওয়া যাবে, এক্ষুনি এত তাড়াহুড়ো করছিস কেন? আগে বিয়েটা খেয়ে নেই, এরপর না হয় দেওয়া যাবে। শালা বিয়ে করে একটা। সবাই হাসাহাসি করতে করতে চলে আসলো বিয়ে বাড়িতে। গেট ধরে দাঁড়িয়ে আছে মেঘের সকল শালীরা। এইদিকে 2 তলার বারান্দায় আফরিন মেঘকে নামিয়ে গেটের সামনে আসতেই আফরিন লেজার লাইট দিয়ে বুঝিয়ে দিল যাতে কোনো মেয়েদের দিকে না তাকায়। মেঘও তাকালো না। খাওয়া দাওয়া শেষ করে আগের সকল নিয়ম মেনে আফরিনকে নিয়ে চলে আসলো বাসায়। দুজন এর আগে বিয়ে করিয়ে দিয়েছে, তাই আর কাজই ডাকে নাই। রাতে সবাই বসে আছে ছাদে। এমন সময় আফরিন আসলো আর বলতে লাগলো, তোমার তো আমাদের গিফট দাও নাই, আমাদের গিফট দাও। ভাবি এটা কিন্তু ঠিক না, আপনি আয়েশা গিফট চাইতেছেন, আমরা কিন্তু দিব না। ঠিক আছে, তাহলে তোমাদের গিফট তোমাদের কাছে রাখো, আমার জামাইকে দিয়ে দাও। রাত তো 1টা বাজে, বাসর তো করতে হবে, তাই না? এই বলে আফরিন মেঘকে টানতে টানতে নিয়ে চলে আসলো বাসর ঘরে। দরজাটা লাগিয়ে দিয়ে দুইজন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। আফরিন নামাজ আদায় করে খাটের উপরে বসে আছে। বেশ কিছুক্ষণ পর মেঘ আফরিনের পাশে গিয়ে বসলো আর বলতে লাগলো, বউ, ও বউ, আজকে আদর করলে হয় না নাকি? আদর করবি না মানে? তোর আদর করতেই হবে, এখন শুরু করবি। রাত বাজে এখন 1:35, ভোর 4:45 আদর শেষ করে উঠবি। ঠিক আছে, প্রস্তুত হও তুমি। আমি কিন্তু আজকে তোমার ওই আপেলগুলোতে অনেক কামড় দিব। আমি রেডি আছি, যা ইচ্ছা করতে পারো, করো। মেঘ আফরিনের শাড়ি খুলে ফেলে দিল নিচে। ঠোঁটে কিস করতে করতে নামতে লাগলো নিচের দিকে। বুকের কাছে এসেই আফরিনের আপেলগুলোতে কামড় দিতে লাগলো। এইদিকে আফরিন ব্যথায় কোকিয়ে উঠে বলল, ওই কুত্তা, কামড়ও দিবি আবার জোরে জোরে টিপতেও থাকবি, আমার বুঝি ব্যথা করে না? ব্যথা করার জন্যই তো বাসর করব আজকে। এই বলে মেঘ আফরিনের শরীরের যেখানে সেখানে কামড় দিতেছে আর চুমু দিতেছে। বেশ কিছুক্ষণ এমন করার পর মেঘ চলে গেল মেইন জায়গায়। মেঘের মেডেল স্টাম্পটা সেট করে আফরিনকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। এইদিকে আফরিন চিৎকার করতেছে, কিন্তু মেঘের থামার কোনো নাম নেই। মেঘ তার কাজ চালিয়ে যাইতেছে। দুইজন রোম্যান্স করতে থাকুক, এখন আমরা বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।